আসসালামু আলাইকুম। আ এই টিউটোরিয়ালটিতে আমরা চেষ্টা করব আ কিভাবে ওয়ার্কিং ক্যাপিটাল অ্যাসেসমেন্ট করা যায় এবং সেই লক্ষ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটু লক্ষ্য করুন, এখানে আমাদের একটি ইমাজিনারি ইনকাম স্টেটমেন্ট রয়েছে, একটি ব্যালেন্স শিট রয়েছে আ এবং এই ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটের উপর বেস করে আমরা এখানে কিছু রেশিও ক্যালকুলেশন করেছি। তো যেহেতু আমাদের এই টিউটোরিয়ালটি মূলত ফোকাসড করা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের উপরে। সো আমরা আদার্স রেশিও গুলো এখন আপাতত দেখব না। জাস্ট এই যে লিকুইডিটি অ্যান্ড ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট যে রেশিওটি রয়েছে, সেটির উপরে আমরা মোটামুটি ফোকাস করব। তো লিকুইডিটি অ্যান্ড ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের আন্ডারে অনেক রেশিও রয়েছে। তার মধ্যে মেইন যে রেশিও গুলো রয়েছে, যে ইনভেন্টরি টার্নওভার রেশিও, এভারেজ ইনভেন্টরি প্রসেসিং পিরিয়ড, রিসিভেবল টার্নওভার, রিসিভেবল পিরিয়ড, পেয়েবল টার্নওভার, পেয়েবল পিরিয়ড, অপারেটিং সাইকেল অ্যান্ড ক্যাশ কনভার্সন সাইকেলস। মূলত এইগুলোর উপরে আমরা ফোকাস করব এবং এগুলো থেকে আমরা দেখার চেষ্টা করব যে আসলে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টটা কিরকম হতে পারে। তো প্রথমে আমাদের উম, আর আমরা দেখব যে এখানে তো রয়েছে 2014, 15 অ্যান্ড 16। আমরা আসলে দেখব যে নেক্সট 3 ইয়ার্স, 16 এর পর 17, 18 এবং 19, নেক্সট 3 ইয়ার্সে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টটা কিরকম হতে পারে। সেজন্য আমাদেরকে আগে এই ইনকাম স্টেটমেন্টটি ফোরকাস্ট করে নিতে হবে। তো তারপরে আমরা সেখান থেকে ইজিলি বের করতে পারবো যে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টটা কি। এবং নিচে এই আমাদের এই কাজের জন্য ইনভেন্টরি, অ্যাকাউন্টস রিসিভেবল এবং অ্যাকাউন্টস পেয়েবল, এই ৩ টে আমরা এভারেজ বের করে নিয়েছি। দেখুন এখানে ইনভেন্টরি সি 33 প্লাস এই আমরা এভারেজ করেছি ৩ টারই। নিচে এভারেজ বের করে রেখেছি আগে থেকেই, যাতে আমাদের কাজের সুবিধা হয়। তো প্রথমে আমরা এই রেশিও গুলো বের করে ফেলি। ইনভেন্টরি টার্নওভার রেশিও যেটি, সেটি আমরা প্রথমে বের করি। ইনভেন্টরি টার্নওভার হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই এভারেজ ইনভেন্টরি। এভারেজ ইনভেন্টরি নিচে রয়েছে, আমরা আগেই বের করেছি। ইনভেন্টরি প্রসেসিং ডেজ, সেটার জন্য আমাদেরকে করতে হবে যে 365 ডেজ দিয়ে আমরা এটিকে ভাগ করলেই পেয়ে যাব। রিসিভেবল টার্নওভার রেশিও, এটা রিসিভেবল সাথে আমাদের সেলস এর সাথে রিলেটেড। সেলস ডিভাইডেড বাই এভারেজ রিসিভেবল। এটাও সেম আগের মতো 365 divided by receivable turnover. Payable turnover, payable turnover হচ্ছে cost of goods sold divided by average payable এবং এটিও সেম 365 divided by payable turnover ratio. অপারেটিং সাইকেল হচ্ছে ইনভেন্টরি প্রসেসিং ডেজ প্লাস রিসিভেবল কালেকশন ডেজ
এবং ক্যাশ কনভার্সন সাইকেল, অপারেটিং সাইকেল থেকে যদি আমরা পেয়েবল এভারেজ পেয়েবল ডেজটা মাইনাস করে দিই, তাহলেই পেয়ে যাব আমাদের এই লিকুইডিটি রেশিওগুলো আপাতত আমরা পেয়ে গেছি এক্সিস্টিং ইয়ার্সের। নাও আমাদের ফোকাস হলো যে নেক্সট 3 ইয়ার্সে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট কিরকম হতে পারে। ওই ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টের উপর বেস করে আমরা হয়তো ব্যাংকে লোন চাইতে পারি, অথবা আমাদের ম্যানেজমেন্টের যেই ওয়ার্কিং ক্যাপিটালের রিকোয়ারমেন্ট এবং সেটার উপর বেস করে ফাইন্যান্সিং আমাদের ফাইন্যান্সিং যে পলিসি সেটা কি হবে। আমরা কি ইকুইটি বেসড ইয়ে করব, নাকি লিকুইডিটি, নাকি আউটসাইড বরোইং করব, সেটি ডিপেন্ড করবে। সেই ডিসিশনটি নিতে সুবিধা হবে। সেজন্য আমাদেরকে আগেই ওয়ার্কিং ক্যাপিটালের রিকোয়ারমেন্টটি বের করে নিতে হবে। তো আমাদেরকে আগে প্রথমে আপাতত আমরা নেক্সট 3 ইয়ার্সের জন্য সেলস এবং কস্ট অফ গুডস সোল্ড একটু বের করে নিতে হবে আমাদের। তো সেজন্য আমরা যেটা করব যে প্রথমে একটু নেক্সট ইয়ার্সের সেলস এবং কস্ট অফ গুডস সোল্ড বের করে নিচ্ছি আমরা। আমরা ধরে নিচ্ছি সেলস নেক্সট 2 ইয়ার্সে নেক্সট 3 ইয়ার্সে মিনিমাম 2% করে ইনক্রিজ করবে এবং কস্ট অফ গুডস সোল্ড এটি 1% করে ইনক্রিজ করবে। এখন আমরা সেলস এবং কস্ট অফ গুডস সোল্ড দুটোকে নেক্সট ইয়ার্সের জন্য ফরকাস্ট করে নিব। তো প্রথমে যেটি করতে হবে যে সেলসের রোটিকে আমরা ফ্রিজ করে দিব, এবং এই গ্রোথ সেটিকে আমরা রো এবং কলাম ওই দুটিকে ফ্রিজ করে দিব। আমরা রোটিকে ফ্রিজ করে দিচ্ছি ডাবল F4 দিয়ে। মাল্টিপ্লাইড বাই গ্রোথ। এই গ্রোথটিকে আমরা ফ্রিজ করছি F4 ফাংশন 4 একবার দিলেই। একটি ফ্যাক্টরি বা কোম্পানি মোটামুটি একটি বছরে কতদিন রান করে সেটি আমরা এখন গেস করে নিব, বা ম্যানেজমেন্ট থেকে আমরা সেটা জিজ্ঞেস করে নিব। তো আমরা ধরে নিচ্ছি যে এই কোম্পানিটি ইয়ারলি 300 ডেজ রান করে।
নাও আমরা এখন এই নেক্সট ইয়ার্সের জন্য ওয়ার্কিং ক্যাপিটাল অ্যাসেসমেন্ট করার চেষ্টা করব। তো দেখি আমরা কিভাবে করি সেটি। প্রথমে আমরা একটা ছোট একটা টেবিল করে নিই। তো ওয়ার্কিং ক্যাপিটাল অ্যাসেসমেন্ট করার জন্য আমরা মেইনলি দুটোই কম্পোনেন্ট ইউজ করব, ইনভেন্টরি এবং অ্যাকাউন্টস রিসিভেবল। আমরা আপাতত অ্যাকাউন্টস পেয়েবলটি ইউজ করছি না, আহ, কারণ ওটি আমাদের অ্যানালিসিসের সুবিধার্থে এবং যাতে আম, আমাদের তাড়াতাড়ি কুইকলি অ্যানালিসিস করা যায় সেই জন্য। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অ্যাকাউন্টস পেয়েবলটি অত বেশি সিগনিফিকেন্ট হয়ও না, এই ফিগারটি খুব ছোট থাকে। সেজন্য আমরা আপাতত মেইনলি ফোকাস করছি ইনভেন্টরি এবং অ্যাকাউন্টস রিসিভেবল, এই দুটো কম্পোনেন্টের উপরেই। একটু লক্ষ্য করি এখানে যে টাইড আপ পিরিয়ড যেটি রয়েছে, এই টাইড আপ পিরিয়ডটি আমরা এখানে কিছুক্ষণ আগে যে আমরা ক্যালকুলেট করলাম ইনভেন্টরি প্রসেসিং ডেইজ এবং অ্যাকাউন্টস রিসিভেবল ডেইজ, সেখান থেকে আমরা একটা এস্টিমেটেড পিরিয়ড বসাবো। যেমন ধরুন এখানে ইনভেন্টরি প্রসেসিং ডেইজ ছিল 188 ডেইজ, আমরা এখানে 190 ডেইজ ধরছি। এবং অ্যাকাউন্টস রিসিভেবল ডেইজ ছিল অ্যাকাউন্টস রিসিভেবল কালেকশন পিরিয়ড ডেজ ছিল 43, আমরা এখানে 45 ডেজ ধরবো। আর এখানে ইনভেন্টরি আমরা ক্যালকুলেট করব ইনভেন্টরি। তো ইনভেন্টরির সাথে আমরা জানি ইনভেন্টরির সাথে রিলেশনশিপ হচ্ছে কস্ট অফ গুডস সোল্ডের, কস্ট অফ গুডস সোল্ডের সাথে রিলেশনশিপ। তো এটার সাথে আমরা মাল্টিপ্লাই করব এই টাইড আপ পিরিয়ড, এটিকে আমরা ফ্রিজ করে দিচ্ছি F4 দিয়ে, ডিভাইডেড বাই টোটাল ওয়ার্কিং ডেজ 300 ডেজ, এটিকেও আমরা ফ্রিজ করে দিচ্ছি F4 দিয়ে, এন্টার। আমরা জানি রিসিভেবলের সাথে সম্পর্ক সেলস, সো সেলস মাল্টিপ্লাইড বাই এই টাইড আপ পিরিয়ড, এটিকেও আমরা ফ্রিজ করে দিচ্ছি F4 দিয়ে, ডিভাইডেড বাই টোটাল ওয়ার্কিং ডেজ
or operating days 300। এটি অবশ্য অনেক ক্ষেত্রে 280ও হয়। এটি ভ্যারি করবে। আমরা ওই কোম্পানির ম্যানেজমেন্টের সাথে কথা বলে দেখব। তো A4 এটিকে ফ্রিজ করলাম, রো এবং কলাম দুটোকে ফ্রিজ করে দিলাম। তো আমরা নেক্সট 3 এর জন্য ইনভেন্টরি এবং অ্যাকাউন্টস রিসিভেবল ইন ইনভেন্টরি এবং অ্যাকাউন্টস রিসিভেবল দুটি পেয়ে গেলাম। দুটোকে আমরা যদি এখন যোগ করে দিই, প্লাস এই যে দেখুন আমাদের টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট কিন্তু আমরা পেয়ে গেলাম। এখানে 37 কোটি, 37 কোটি এবং পরবর্তী ইয়ারগুলোতে এগুলো আস্তে আস্তে বেড়েছে। আমাদের এই ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টটা ডিপেন্ড করছে আমাদের এই মেইনলি হচ্ছে ইনভেন্টরি এবং অ্যাকাউন্টস রিসিভেবল এগুলোর উপরই। ইনভেন্টরি পাইল আপ যদি বেশি হয়, রিসিভেবল যদি বেড়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এই রিকোয়ারমেন্টগুলো বেড়ে যাবে। ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, এই ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট যদি বেড়ে যায়, তাহলে আমাদের দেখা যাবে যে আমাদের ইকুইটি থেকে যদি আমরা কোম্পানি ইন্টারনাল ক্যাশ থেকে বা ইন্টারনাল ইয়ে থেকে যদি সে মিট আপ করতে না পারে, সেই ক্ষেত্রে কিন্তু তাকে আউটসাইড লোনের উপর ডিপেন্ড করতে হয়। সো এই ওয়ার্কিং ক্যাপিটালটা যেই কোম্পানি যত ভালোভাবে ম্যানেজ করতে পারবে, আলটিমেটলি কিন্তু তোর ওই কোম্পানির যে লিভারেজ যেই গুলো রয়েছে, যেমন ডেট টু ইকুইটি বা বরফান্ড এবিডা বা ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস, এইগুলো সে খুব ভালোভাবেই ম্যানেজ করতে পারবে। সো তাকে এই লিভারেজ এবং কাভারেজ এগুলো ঠিকভাবে ম্যানেজ করার জন্য কিন্তু তাকে এই ইনভেন্টরি এবং অ্যাকাউন্টস রিসিভেবল এই দুটো তাকে খুব ভালোভাবে কন্ট্রোলে রাখতে হবে। সো থ্যাংক ইউ আমার এই টিউটোরিয়ালটা দেখার জন্য। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, and thank you everyone.